নমস্কার, আমি এসেছি দেবাশিস সাহা। আমি তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং ইন্ডিয়ান হিস্ট্রি এটা আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে আমি তোমাদের পড়াচ্ছি। আগের ক্লাসগুলোতে আমি পড়িয়েছিলাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন, আমি ধারাবাহিকভাবে পড়িয়েছিলাম এবং সিরিয়ালি এটা পড়ানোর সঙ্গে সঙ্গে আমি পড়িয়েছিলাম তোমাদের বুকস অ্যান্ড অথর্স আমি পড়িয়েছিলাম এবং বুকস অ্যান্ড অথর্সের সঙ্গে সঙ্গে আমি এটাও পড়িয়েছিলাম ইম্পর্টেন্ট নিউজ পেপার অ্যান্ড জার্নাল। ক্লিয়ার? তাহলে আমাদের এই ধাপের ক্লাসগুলো হয়ে গেছিল এবং তারপরে স্টেজে আমরা যে ক্লাসগুলো করাচ্ছিলাম তার মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি ধরেছিলাম। ইন্ডিয়ান হিস্ট্রির আমি একটা পোর্শন সবাই শুরু করেছিলাম আমাদের ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। অবশ্যই এটা ইচ্ছা আছে এটা একটা ভালো করে ক্লাস করাবার। যাই হোক, আমি দেবাশিস সাহা। আমি একটু আমার ইন্ট্রোটা তোমাদের দিচ্ছি, তোমরা একটুখানি দেখো। দেখো এখানে আমার ইন্ট্রোটা রয়েছে। আমি দীর্ঘ 18 বছর ধরে একটা বিখ্যাত প্রতিষ্ঠানে পড়েছিলাম, যেখানে সরকারি চাকরির প্রতিষ্ঠান। সেখানে আমাদের আমি হিস্ট্রি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম, 18 ইয়ার্স আমি এই পোস্টে ছিলাম। এখন আমি বর্তমানে আনএকাডেমি প্ল্যাটফর্মে পড়াচ্ছি। আমি অপশনালের জন্য একটা বইও লিখেছি, বেঙ্গলি ভার্সানে, খুব শীঘ্রই ইংলিশ ভার্সানের বইটাও আমার পাবলিশ হয়ে যাবে। অক্টোবর মাসের ফার্স্ট উইকে আমাদের এই বই পাবলিশ হচ্ছে। তোমরা যারা এখনো পর্যন্ত স্পেশাল ক্লাসে করছো, মানে তোমাদের এখনো পর্যন্ত ক্লাস কোর্সের জন্য ভর্তি হওনি, তারা ডিএসএস অ্যাপ, ক্লিয়ার? এই ডিএসএস অ্যাপ, এই আমাদের কি বলবো রেফারেল কোডটা দিয়ে তোমরা ভর্তি হয়ে যাও, 10% ছাড় পেয়ে যাবে। এবং 10% ছাড়ের সঙ্গে সঙ্গে তোমরা আরো একটা জিনিস পাবে এর সঙ্গে, আমি বলে দিই। সেটা হচ্ছে তোমরা আগের যে ক্লাসগুলো করেছো, আগের যে স্পেশাল ক্লাসগুলো করেছো, তার জন্য কিছু প্লাস পয়েন্ট জমা হয়েছে। সেই প্লাস পয়েন্টের জন্য তোমরা কিছু কয়েন জমাবে এবং তার জন্য তোমাদের আরো একটু ছাড় হতে পারে। দেখা গেলো আরো 5% ছাড়, তাহলে 10% প্লাস 5%, 15% তোমরা ছাড় পেতে পারো। ধরো দুর্গাপুজো আসছে সামনে, অনেক কিছু টাকা পয়সা তোমরা পাচ্ছ জামা প্যান্ট কেনার জন্য। আমার মনে হয় এবছরে করোনা ঠাকুর দেখতে না বেরিয়ে আমার মনে হয় সেই টাকাটা দিয়ে জামা প্যান্ট না কিনে তোমরা আনাকানি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করো, সেটা অনেক বেশি লাভবান হবে। তোমাদের ভবিষ্যৎ, ফিউচার অনেক ব্রাইট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আমি আবার ফিরে যাচ্ছি ক্লাসে। আজকে আমার যেটা ইচ্ছে আছে, আজকে 2 অক্টোবর গান্ধী বার্থডে। আমি গান্ধীকে নিয়ে একটা সিরিজে শুরু করব। ইয়ার ওয়াইজ সমস্ত গান্ধীর ঘটনাগুলোকে বলবো এবং সেখানে সেখানে গান্ধীর বুকস, গান্ধীর মানে কি কি বই লিখেছে, গান্ধীর আদর্শটা কি, বা জনমানসে গান্ধীর ভূমিকাটা কি ছিল, এই নিয়ে আমি একটু আলোচনা করবো। ক্লিয়ার? ইম্পর্টেন্ট ডেটার সঙ্গে সঙ্গে আমাদের মেথড, এটা আমি আলোচনা করব। তোমরা দেখতে থাকো। ক্লিয়ার? আমি তাহলে একটু আমাদের গান্ধীর টেবিলটা আমরা একটু শো করছি। গান্ধীর টেবিল শো করবার আগে আমি একটুখানি বলে নিই। 2 অক্টোবর 1869-এ মোহনদাস করমচাঁদ গান্ধী পোরবন্দরে জন্মগ্রহণ করেছিল। ক্লিয়ার? গুজরাটের পোরবন্দর। এই ডেটটাকে 2 অক্টোবর 1869 শুধু গান্ধী জয়ন্তী পালন হয় না, এটা কিন্তু আমাদের কি ওয়ার্ল্ড নন ভায়োলেন্স ডে, সারা বিশ্বের নন ভায়োলেন্স ডে হিসেবে পালন করা হয়। ক্লিয়ার? এবং গান্ধীর, এখানে কি বলবো, গান্ধীর বাবা, ক্লিয়ার, তার নাম কি ছিল করমচাঁদ গান্ধী এবং গান্ধীর মা ছিল পুতলিবাই। ক্লিয়ার? এবং গান্ধী অনেক সন্তানের মধ্যে বড় হয় এবং সেখানে গান্ধীকে অনেক অনেক সংসারের হাল ধরতে হয় এবং এই অবস্থায় গান্ধীর বিয়ে হয়ে যায় খুব কম বয়সে, 1883। মাত্র 14 ইয়ার্সে গান্ধীজির বিয়ে হয়ে যায়। তার সঙ্গে বিয়ে হয় কার? কস্তুরবাবাই গান্ধী, কস্তুরবাবাই গান্ধীর সঙ্গে গান্ধীর বিয়ে হয়। এবং গান্ধীর এই তরফে 4টি ছেলে হয়েছিল, যার মধ্যে বড় ছেলের নাম ছিল হীরালাল। তাই তো? বেশ। হীরালাল, মণিলাল এবং সবচেয়ে ছোট ছেলে ছিল গিয়ে আমাদের দেবদাস বা দেবীদাস গান্ধী। তাই তো? হ্যাঁ, ওদের রামদাস বলে আরেকজন ভদ্র ভাই ছিল। যাই হোক, এটা আমি বলবো, পরিচয় আমি দেবো। এবং গান্ধীর ছেলে, ছোট ছেলে যে দেবীদাস গান্ধী, দেবীদাস গান্ধীর সঙ্গে বিয়ে হয়েছিল কনসাইন্স কিপার অফ গান্ধী, গান্ধীর আদর্শ দ্বারা উদ্বুদ্ধ চক্রবর্তী রাজা গোপালাচারীর সঙ্গে, গোপালাচারীর মেয়ের সঙ্গে লক্ষ্মী, চক্রবর্তী রাজা গোপালাচারীর মেয়ে লক্ষ্মীর সঙ্গে গান্ধীর বিয়ে হয়েছিল। এই কোশ্চেনটা পরীক্ষায় খুব দেয়, তোমরা ভালো করে দেখবে কোশ্চেনটা, আমাদের খুব খেয়াল করবে। এটা সিজিএল এর কোশ্চেন এসেছিল, মাল্টিটাস্কিং এসেছিল, ডাব্লিউসিএস এও কিন্তু কোশ্চেনটা হতে পারে। যাই হোক, আমাদের দেখা যায় বিগত বছরে গান্ধিয়ানা পেজ থেকে বা গান্ধীর উপরে প্রচুর প্রশ্ন কিন্তু প্রিলি এবং মেনে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। এবার আমি যেখানটা বলতে যাচ্ছিলাম, ইন্টারেস্টিং জায়গাটা, সেটা হচ্ছে এই 1883 গান্ধী বিয়ে হয় এবং গান্ধীর সংসার অনেক হাল ধরতে হয় এবং গান্ধী ঠিক করেন ব্যারিস্টারি ডিগ্রি হাসিল করবেন। এবং 1888-এ গান্ধীজি ব্যারিস্টারি ডিগ্রি হাসিল করবার জন্য কোথায় চলে যান? গান্ধীজি চলে যান আমাদের লন্ডনে।
ক্লিয়ার? গান্ধীর বাবা করমচাঁদ গান্ধীর এক বন্ধু কিছু টাকা পয়সা দেন এবং সেই টাকা দিয়েই গান্ধীজি চলে যান কোথায়? ইংল্যান্ডে ব্যারিস্টারি ডিগ্রি হাসিল করার জন্য, এবং 1891-এ গান্ধীজি ব্যারিস্টারি ডিগ্রি হাসিল করে ভারতবর্ষে ফিরে আসেন। ক্লিয়ার? ইয়ারটা মনে থাকবে, কত বললাম? 1891, 1891 ফিরে আসলেন। 1891 সালে গান্ধী ফিরে আসার পর গান্ধীর জীবনে একটা স্ট্রাগল ফেস চলে আসে। গান্ধী রাজকোটে প্র্যাকটিস করতে থাকে, কিন্তু সেরকম ভাবে ক্লায়েন্ট জোগাড় হয় না, এবং যার জন্য গান্ধীর কি হয়? পসার জমে না। সেই অবস্থায় গান্ধী ভীষণ রকম ভাবে কি হয়ে যান? জব হান্টার হয়ে যান, চাকরি খুঁজতে থাকেন, এবং এইরকম অবস্থায় গান্ধীজি একটা মনের মতো চাকরি পান, দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানির সলিসিটার হিসেবে যোগ দেন, এবং তার জন্য গান্ধীকে যেতে হয় কোথায়? সাউথ আফ্রিকা। ক্লিয়ার? তাহলে 1893-তে গান্ধী ওয়েন্ট টু সাউথ আফ্রিকা অ্যাজ এ সলিসিটার অফ দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানি। এইখানে গান্ধীজির অনেকগুলো অভিজ্ঞতা হয়েছিল। যখন সাউথ আফ্রিকা যাচ্ছেন, সেই সময় প্রিটোরিয়া থেকে জোহান্সবার্গ একটি ট্রেনে ওঠেন, এবং গন্তব্যস্থল ছিল কোথায়? আমাদের আমাদের জোহান্সবার্গ, তাই তো? প্রিটোরিয়া থেকে জোহান্সবার্গে যখন যাচ্ছেন, সেই পথে একটা স্টেশন পড়ে, যার নাম পিটার মারিসবার্গ। এই পিটার মারিসবার্গ স্টেশনে গান্ধীকে কি করা? পিটে মারা হয়। কারণ তিনি একজন বাদামি চামড়ার লোক হয়ে তিনি ওই হোয়াইটদের মতো ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিট অ্যাভেল করছেন, এবং প্রথমে গান্ধীকে কোনো সিটে বসতে দেওয়া হয় না। একটা বড় তোমার ড্রাইভারের সিটটা দেখিয়ে দেওয়া হয়, তার পাশে বসতে বলা হয়। ড্রাইভার তাকে বসতে দেয় না, তার একটা বক্স দেখিয়ে দেওয়া হয়, বক্সের উপর বসতে বলা হয়, এবং বক্সের যিনি মালিক, বক্স থেকে সরিয়ে নেওয়ার পর গান্ধী পড়ে যায়। তারপর তাকে মারধর করা হয়, মারধর করে তাকে পিটার মারিসবার্গ স্টেশনে যখন রিচ করে, তখন তাকে ফেলে দেওয়া হয়, প্ল্যাটফর্মের উপর ফেলে দেওয়া হয়। গান্ধী কিন্তু মারের বদলে পাল্টা মার দেননি। তিনি বুঝতে পারলেন যে সাধারণ মানুষের যে ভাষা, প্রতিবাদের যে ভাষা ইংরেজি, তারা জানে না, এবং গান্ধী চেষ্টা করলেন তাদেরকে ইংরেজি শেখাবার, এবং এই মূল মন্ত্র নিয়ে কিন্তু গান্ধীজির সত্যাগ্রহ নিয়ে গান্ধী কাজ শুরু করলেন। এই অবস্থায় গান্ধীজি ঠিক 1894 সালে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করলেন। ক্লিয়ার? এবং তারপরে গান্ধীজি একটা অ্যাম্বুলেন্স কর্পস, মানে একটা শববাহী গাড়ি, এবং কেউ উন্ডেড হলে তাকে চিকিৎসা করবার জন্য একটা গাড়ি চালু করেন, এবং 1899-এ যখন বোর্ডের যুদ্ধ চালু হয়, সেই বোর্ডের যুদ্ধে আহত ব্রিটিশ সৈনিকদের হেল্প করার জন্য ওই অ্যাম্বুলেন্স কর্পসটা কিন্তু বিরাট কাজ করেছিল। যাই হোক, 1899-এর বোর্ডের যুদ্ধে ব্রিটিশ সৈন্যদের হেল্প, এবং 1914-এ যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সেই প্রথম বিশ্বযুদ্ধে আমাদের হেল্প করেছিলেন গান্ধী কাদের? আমাদের ব্রিটিশ উন্ডেড সোলজারদের। এবং এইভাবে উন্ডেড সোলজারদের হেল্প করার জন্য গান্ধীকে কি দেওয়া হয়? গান্ধীকে কাইজার ই হিন্দ বলে একটা গোল্ড মেডেল দেওয়া হয়, নিয়ার অ্যাবাউট 1940 এন্ড বা 1950 শুরুতে দেওয়া হয়। যাই হোক, গান্ধীজি এরপর আমরা দেখতে পাই 1903, খুব রিমার্কেবল ইয়ার গান্ধীর জীবনে। এই বছরে গান্ধীজি কি করেছিলেন? আমাদের একটি বিখ্যাত পত্রিকা চালু করেছিলেন, যার নাম ছিল ইন্ডিয়ান ওপিনিয়ন। দ্বিভাষিক এই পত্রিকা, গুজরাটি এবং ইংরেজি দু ভাষায় এটা চালু হয়। ইন্ডিয়ান ওপিনিয়ন সাউথ আফ্রিকা থেকে পাবলিশ হয়, এবং ওই বছরই গান্ধীজি প্লেটো রিপাবলিক পার্টলি ট্রান্সলেট করেন গুজরাটি ল্যাঙ্গুয়েজ। হি ট্রান্সলেটেড প্লেটোস রিপাবলিক ইন গুজরাটি ল্যাঙ্গুয়েজ। মনে থাকবে এটা? গান্ধীজি প্লেটো রিপাবলিক যখন গুজরাটি ভাষায় পাবলিশ করলেন, পার্টলি ট্রান্সলেট করলেন, সেটাও কিন্তু খুব জনপ্রিয় হলো। এবং আমরা দেখতে পাই গান্ধীজি এর পরের ধাপে আমাদের 1896, এই সালটা আমার একটু বাদ হয়ে গেছিল, 1896-এ গান্ধীজি আবার মার খান। কারণ হচ্ছে প্যাম্পলেট বিলি করবার জন্য গান্ধীজিকে আবার মারধর করা হয়। ক্লিয়ার? এবং গান্ধীজি এরপর আমরা দেখতে পাই 1904, 1904 সালে ফিনিক্স ফার্ম তৈরি করেন ডারবানে। এটা ছিল সত্যাগ্রহীদের থাকবার একটা জায়গা, সত্যাগ্রহীদের একটা ওয়ান কাইন্ড অফ আশ্রয়স্থল, এবং এই আশ্রয়স্থলটার উপর নির্ভর করেই গান্ধীজি তৈরি করেছিলেন হচ্ছে এই, তোমার কি নাম বললাম? ফিনিক্স ফার্ম। ক্লিয়ার? 1904-এর পর আমরা দেখতে পাই 1906 সালে গান্ধীজি শুরু করলেন নাটাল ইন্ডিয়ান কংগ্রেস সত্যাগ্রহ। নাটাল সত্যাগ্রহ শুরু করলেন সেই সময় যে অনাবাসী ভারতীয়রা ছিল, মুসলিম এবং হিন্দুরা, তাদের যে শরীয়তি আইন বা হিন্দু ল মেনে যে বিবাহ হয়, সেখানে একজন কোনো বিশেষ আইনজ্ঞকে ডেকে সই করানো হয় না, মানে রেজিস্ট্রি হয় না। যেহেতু বিয়েগুলো রেজিস্ট্রি ম্যারেজ নয়, সেই জন্য সেই বিয়েগুলোকে বৈধতা দেওয়া হলো না, এবং এদেরকে কি বলা হলো? এদেরকে সিটিজেনশিপ থেকে বঞ্চিত করা হলো। এবং শুরু হয়ে গেল কি? গান্ধীজির নেতৃত্বে একটা সত্যাগ্রহ, যার নাম নাটাল সত্যাগ্রহ। 1906 থেকে শুরু করে একদম 1914 পর্যন্ত টানা চলেছিল। এরকম একটা অবস্থায় টানাপোড়েনের মধ্যে 1908 সালে গান্ধীজি প্রতিবাদ করেন, এবং ট্রান্সভালে তাকে গ্রেপ্তার করা হয়, এবং প্রথম জেল টার্ম হয়। এরপর স্মুট বলে একজন ব্যক্তির সঙ্গে গান্ধীজির চুক্তি হয়, গান্ধীজি মুক্তি পান, এবং আস্তে আস্তে এই তোমার কি বলবো, এই বিবাহগুলোকে রেজিস্ট্রিকৃত করা হয়, বলে এই বিবাহগুলোকে স্বীকৃতি দেওয়া হয়।
এবং ভারতীয়দের, অনাবাসী ভারতীয়দের নাগরিকত্বেরও স্বীকৃতি দেওয়া হয়। ক্লিয়ার? এই অবস্থায় চলতে থাকে গান্ধীজি, এবং তারপর আমরা তার সময় একটা রিমার্কেবল ইয়ার দেখতে পাই, 1909, 1909। 1909 সালে গান্ধীজি তার প্রথম বইটি প্রকাশ করেন, যার নাম কি ছিল নিশ্চয়ই মনে আছে। তার নাম হচ্ছে, আমাদের যে বইটা আমাদের কি বলবো আমার ইংরেজি ভাষায় বেরিয়েছিল, যার নাম ছিল ইন্ডিয়ান হোম রুল। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছি বইটার নাম কি, হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ 1909 সালে পাবলিশ করলেন, এবং এই হিন্দ স্বরাজের আরেকটা ইংরেজি নাম হলো কি, আমাদের ইন্ডিয়ান হোম রুল। 1909 সালে যখন হিন্দ স্বরাজ পাবলিশ হলো, সেখানেই গান্ধীজি বিপুলভাবে জনপ্রিয়তা লাভ করলেন, এবং ব্রিটিশদের তিনি আক্রমণ করলেন এবং ব্রিটিশদের সমালোচনা করলেন। 1909 পরের বছর আমি চলে যাব 1910। 1910 সালে গান্ধীজি কি করলেন, আমাদের টলস্টয় ফার্ম তৈরি করলেন কোথায়, জোহান্সবার্গে, তাই তো। আমাদের এরপরে তৈরি হলো 1910 সালে। তাহলে ডারবানে তৈরি হয়েছিল 1904 সালে, আমাদের কি বললাম প্রিটোরিয়া, এই আমাদের ফিনিক্স ফার্ম। 1910 সালে জোহান্সবার্গে তৈরি হলো টলস্টয় ফার্ম। এটাও সত্যগ্রহীদের একটা আশ্বাসস্থল। এবার প্রশ্ন হতে পারে যে গান্ধী এই পিরিয়ডের মধ্যে কবার ভারতে এসেছিলেন। মনে রাখবে, গান্ধীজি এই পিরিয়ডে দুবার ভারতে এসেছিলেন। 1896 একবার ভারতে এসেছিলেন, আরেকবার 1901 সালে ভারতে এসেছিলেন। 1901 সালে যখন ভারতে আসেন, তখন গান্ধীজি কিন্তু আমাদের কি করেছিলেন, 1901 সালে আমাদের কংগ্রেস, 1901 সালে কলকাতা কংগ্রেস সেশন হয়েছিল, সেই কলকাতা কংগ্রেস অধিবেশনে গান্ধীজি যোগ দিয়েছিলেন। তুমি যদি হাওড়া ব্রিজটা লক্ষ্য করো, সেখানে দেখবে খুব বড় করে লেখা আছে 1901 সালে গান্ধীজি কলকাতা অধিবেশনে যোগদান করেছিলেন। ক্লিয়ার? ভালো করে মনে রাখবে এটা। এবার আমাদের যে জায়গাটা চলে আসছে, খুব ইম্পর্টেন্ট ইয়ার, যে গান্ধীজির পরবর্তী কর্মসূচি। এরপর আমরা দেখতে পাই 1914 সালে গান্ধীজি যাকে পলিটিক্যাল গুরু মানতেন, সেই গোপাল কৃষ্ণ গোখলে মহাশয় সাউথ আফ্রিকায় গিয়ে গান্ধীর সঙ্গে দেখা করলেন এবং বললেন ভারতে তার খুব প্রয়োজন, তাকে ইমিডিয়েটলি এনে ভারতে ফিরতে ফেরার জন্য তাকে আবেদন করা হয়, এবং গান্ধী সেই মতো করেই আমাদের রওনা দিলেন 1914 সালের একেবারে এন্ডে, আমাদের জাহাজে করে রওনা দিলেন ভারতের উদ্দেশ্যে। 9 জানুয়ারি 1915 গান্ধীজি ভারতবর্ষে ফিরে এলেন, এবং 9 জানুয়ারি 1915 যখন গান্ধীজি ভারতবর্ষে ফিরে এলেন, সেই সময় গান্ধীজিকে, ওই দিনটাকে আমরা বলি NRI ডে, নন রেসিডেন্সিয়াল অফ ইন্ডিয়া ডে। ক্লিয়ার? এবং তারপর আমরা দেখতে পাই সবরমতী আশ্রম গুজরাটে তৈরি করলেন গান্ধীজি, 1915 সালে তৈরি করলেন, এবং যেটা সবরমতী আশ্রম আমাদের কোছাড়বে, ওটা কমপ্লিট হলো হচ্ছে কবে, 1917 কমপ্লিট হলো। 1915 সালে শুরু করে 1917 সালে গান্ধীজি কমপ্লিট হলো সবরমতী আশ্রম। ক্লিয়ার? বেশ। এবার প্রশ্ন হতে পারে যে গান্ধীজি যে বইগুলো দ্বারা, যে আদর্শের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন, সেই বইগুলো কি। প্রথমেই বলতে পারি আমি, লিও টলস্টয়ের কিংডম অফ গড অ্যান্ড ওয়ার অ্যান্ড পিস, এখান থেকে প্রচুর পরিমাণে উদ্বুদ্ধ হলেন। কিংডম অফ গড এবং ওয়ার অ্যান্ড পিস ছাড়াও গান্ধীজি থরোর একটি বিখ্যাত বই, তোমার কি বলবো আমাদের, তার নাম হচ্ছে থরোর একটা বইয়ের দ্বারা তিনি খুব ভীষণভাবে প্রভাবিত হলেন। ক্লিয়ার? থরোর বইটার নাম কি ছিল, সিভিল ডিসোবিডিয়েন্স। এরপরে গান্ধীজি আকৃষ্ট হলেন আনটু দ্য লাস্ট। ঠিক আছে, আনটু দ্য লাস্ট বলে একটা গ্রন্থ। এবং তারপরে গান্ধীজির বিখ্যাত বই যেটি পড়ে উনি আগে উদ্বুদ্ধ হয়েছিলেন, সেটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। শ্রীমদ ভগবত গীতাকে গান্ধীজি বলেছিলেন অ্যাজ হিজ মাদার, তার মায়ের মতো। ট্রাস্টিশিপ থিওরি, তার সত্যাগ্রহ, সবই কিন্তু এই বইগুলো পড়ে শুরু হলো। এরপর গান্ধীজি বুদ্ধের দর্শনের দ্বারা প্রভাবিত হলেন, সেই বিখ্যাত বইটা পড়ে, তার নাম কি, লাইট অফ এশিয়া। যার লেখক কি, আমাদের এডুইন আর্নল্ড। এডুইন আর্নল্ডের লেখা লাইট অফ এশিয়া, এবং সং অফ সিলাস্টিয়াল, এটাও এডুইন আর্নল্ডের লেখা। এই দুটো বই পড়ে গান্ধীজি ভীষণভাবে উদ্বুদ্ধ। ক্লিয়ার? এবং গান্ধীজি শুরু করলেন তার উদ্বুদ্ধ হওয়ার পরে আমাদের কি, এই সত্যাগ্রহ আন্দোলনের মধ্যে গান্ধীজি ইনভলভ হলেন। ক্লিয়ার? এবার আমরা চলে যাব গান্ধীজির ক্রোনোলজি গুলোকে নিয়ে একটু আলোচনা করতে। এর মাঝখানে বলে দিই, গান্ধীজি মনে রাখবে 1920 সালে যখন খিলাফত মুভমেন্টের সূচনা হয়েছে 1919 সালে, এবং খিলাফতের খলিফার পদ যখন থাকবে না, এই প্রতিবাদে গান্ধীজি ব্রিটিশ সরকারের দেওয়া সেই বিখ্যাত কি দিয়েছিলেন, আমাদের পুরস্কারটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। গান্ধীকে কি পুরস্কার দেওয়া হয়েছিল, সেই গোল্ড মেডেল, তাই তো, ব্রিটিশ সরকারের দেওয়া কাইজারি হিন্দ। সেই কাইজারি হিন্দ গোল্ড মেডেলটা গান্ধীজি ফিরিয়ে দিয়েছে। ক্লিয়ার? গান্ধীজির লেখা বই, গান্ধীজি একটা বিখ্যাত আত্মজীবনী লিখেছিল। আমি আগের একটা বইয়ের নাম বললাম হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজের পর গান্ধীর লেখা আত্মজীবনী, যার নাম ছিল সত্য নাম কাইয়ে। সত্য নাম কাইয়ে, এটা কি ভাষায় লেখা, গুজরাটি ল্যাঙ্গুয়েজে লেখা। এবং এই বইটাকে নবজীবন পত্রিকায় ধারাবাহিকভাবে
ইংরেজিতে অনুবাদ করতে শুরু করলেন গান্ধীজি পার্সোনাল সেক্রেটারি মহাদেব দেশাই, এবং এটি যখন বই হয়ে বেরোলো তার নাম হলো দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। মনে থাকবে, এটি গান্ধীর আত্মজীবনী, যেটা ইংলিশে ট্রান্সলেট করেছিলেন মহাদেব দেশাই। এরপর আমরা দেখতে পাই আরো বেশ কিছু গান্ধী বই লিখেছিলেন, তাই তো, যেমন সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, ঠিক আছে, এটাও গান্ধীজির একটা বিখ্যাত বই, মনে রাখার মতো বই। এবং দেখবে আমাদের এবছর না 2018-তে এসএমএসএস একটা কোশ্চেন দিয়েছিল গান্ধী লেখা একটা বইয়ের উপরে, আমি মনে করতে পারছি না বইটার নাম। সেখানে একটা বিখ্যাত বই কিন্তু গান্ধীজি লিখেছিলেন, আর আমি অবশ্যই শো করবো তোমাদের স্লাইড বোর্ডে। এবার আমি বোর্ডটা দেখাই এবং বোর্ডটা থেকে তোমাদের দেখাই। আচ্ছা, গান্ধীর এপিথেট অ্যান্ড টাইটেলস খুব ভালো করে মনে রাখতে হবে। হুম, গান্ধীর এপিথেট এবং টাইটেলের মধ্যে আমাদের রয়েছে কি, ওয়ান ম্যান ওয়ান ম্যান বাউন্ডারি, ঠিক আছে, ওয়ান ম্যান বাউন্ডারি আর্মি, তাকে বলেছিল লর্ড মাউন্ট ব্যাটেন, ক্লিয়ার। তাকে মহাত্মা বলেছিলেন কে? মহাত্মা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতির জনক বা ফাদার অফ নেশন বলেছিলেন সুভাষচন্দ্র বোস। এবং পরিশেষে বলে রাখি, তাকে সমালোচনা করে ওল্ড রাস্কেল, বক ধার্মিক, এবং সেই সঙ্গে সঙ্গে নেকেট, হাফ নেকেট সেন্ট, ঠিক আছে, বা হাফ নেকেট ফকির, এটা বলেছিলেন কে? উইনস্টন চার্চিল, ক্লিয়ার। এবার আমরা চলে যাব গান্ধী লেখা বিখ্যাত ম্যাগাজিনগুলোর মধ্যে, ঠিক আছে। গান্ধীর বিখ্যাত লেখা ম্যাগাজিনের মধ্যে আছে নবজীবন, হরিজন বন্ধু, হরিজন সেবদী, হরিজন সেবক, ঠিক আছে, ইন্ডিয়ান ওপিনিয়ন, তারপর ইয়ং ইন্ডিয়া, এগুলো গান্ধীর বিখ্যাত পত্রিকা, ঠিক আছে। এবার আমরা চলে যাই, গান্ধীর স্লাইড গুলো শো করছি, তোমরা একটু ভালো করে দেখতে থাকো। দেখো, স্লাইডটা শো করছি, তোমরা ভালো করে দেখতে থাকো। অক্টোবর 2, 2 অক্টোবর, তাই তো, 1869, এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে, আমি এটা আগেই বললাম। পোরবন্দর, কাথিয়াওয়াড়, সন অফ করমচাঁদ গান্ধী মানে কাবা অ্যান্ড পুতলিবাই। 1876, attended primary school in Rajkot, where his family moved, যেখানে তার ফ্যামিলি মুভ করে, ক্লিয়ার। 1876 বলছে betrothed to Kasturba, called Kasturba in his old age, daughter of Gokul Das, তোমার হচ্ছে মাখানজি, a merchant. 1881 entered high school in Rajkot. 1883 married to Kasturba. এই কস্তুরবা গান্ধীর সঙ্গে বিয়ে করলো 1883 সালে, খুব ইম্পর্টেন্ট এটা, কস্তুরবা গান্ধী। আর মায়ের নামটা হচ্ছে পুতলিবাই, বেশ। এবার চলে যাই, এই সময় 1885-এ গান্ধীজির ফাদার মারা গেলেন 63 বছর বয়সে। 1887-এ পাস্ট, বলছে মার্কেন ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন অ্যাট আহমেদাবাদ অ্যান্ড এন্টার্ড সামারলাস কলেজে ভর্তি হলেন, ঠিক আছে, ভাবনগর, কাথিয়াবাদ, বাট ফাউন্ড স্টাডিজ ডিফিকাল্ট অ্যান্ড রিমেইন অনলি ওয়ান টার্ম। 1888 ফার্স্ট টু ফোর্থ সন্স বর্ন, চার ছেলে জন্মগ্রহণ করলো, এবং এই বছরই গান্ধীজি ইংল্যান্ড যাত্রা করলেন। 1891 sailed from Bombay for England to study law, এবং 1888 সালে ইংল্যান্ডে গেলেন এবং 1891 সালে ব্যারিস্টারি ডিগ্রি হাসিল করে উনি ফিরে এলেন। 1891 এর সামার they returned to India after being called to bar a তোমার began participated law of the Bombay and Rajkot. 1893, খুব remarkable year, 1893 April, which sailed for South Africa to become a lawyer for Indian farm. আমাদের নামটা নিশ্চয়ই মনে আছে, কি ফার্মের জন্য উনি গেছিলেন, সেটা হচ্ছে আমাদের দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানি। 1893 founded himself subject to kinds of color discrimination, কালার ডিসক্রিমিনেশনের জন্য গান্ধীজি সেখানে ভালোভাবে বললেন, এবং সেই কারণে গান্ধীজি কি হলেন, হি ওয়াজ বিটেন বাই সাউথ আফ্রিকান পিপল ইন পিটার মারিসবার্গ স্টেশন, পিটার মারিসবার্গ স্টেশনে তাকে মারা হলো, তাই তো, এই ঘটনা আমরা পেলাম। 1894 prepared to return to India after completing law case, but was persuaded by Indian colony to remain in South Africa and do public work and earn a living as a lawyer. He was beaten by South African people, আমি আগেই বলে দিয়েছি, এটা কিন্তু 1893-তে হবে। 1894 drafted first বলছে petition sent by the Indians to South Africa
legislature. 1894 drafted first petition sent by India to South African legislature. 1894 May organized Natal Indian Congress. Natal Indian Congress তৈরি করলেন 1894. 1896 returned to India for 6 months. Returned to India for 6 months for bring back his wife and 2 children to Natal. Here, 96 সালে উনি ভারতে এসেছিলেন এবং he was beaten by white people in Durban for publishing in Green Pamphlet. Durban হলে ডারবান হবে। ডারবান হয়ে গেছিল ডারবান হবে for publishing the Green Pamphlet. 1896 sailed for South Africa with family, was moved when he disembarked to Durban for what Europeans thought he wrote about South Africa when he was in India. Clear? এটা তার কাছে মনে হলো he wrote about South Africa when he was in India. 1899 এবার আসছে 1899 organized Indian ambulance corps for British in Boer War. ঠিক আছে, বোরের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য অ্যাম্বুলেন্স ক্রস তৈরি করলেন। 1901 embarked with family for Indian, promising to return to South Africa in Indian community that needs his বলছে services again. Look, embarked with family for India, promising to return to South Africa Indian community that needs his service again. 1901 থেকে 1902 traveled extensively in India, attended India National Congress meeting in Calcutta and opened law officer in Bombay. Clear? 1901 থেকে 2 travel extensively in India, attend Indian National Congress meeting in Calcutta and open law office in Bombay. Clear? মনে থাকবে এটা। 1902 return to South Africa after urgent request from Indian community. 1903 Samar opened law office in Johannesburg. ঠিক আছে, জোহান্সবার্গ 1903 সালে established the weekly journal Indian Opinion. এবং মনে রাখবে এই বছর তিনি কি করেছিলেন, পার্টলি ট্রান্সলেট করেছিলেন প্লেটো's Republic in Gujarati language. 1904 organized Phoenix Farm settlement in Durban after reading Ruskin's Unto the Last. Unto this last. This one unto the last হবে। কি হিসেবে the last. 1906 March organized Indian ambulance corps in Zulu rebellion. অ্যাম্বুলেন্স ক্রস তৈরি করেন জুলু রিবেলিয়নের জন্য। 6 সালে টুক ভাও অফ কনফিডেন্স ফর লাইফ। সেপ্টেম্বর 6 ফার্স্ট সত্যাগ্রহ ক্যাম্পেইন বিগ উইথ মিটিং ইন জোহান্সবার্গ। জোহান্সবার্গে সত্যাগ্রহ ক্যাম্পেইন করলেন অ্যান্ড প্রোটেস্ট এগেইনস্ট প্রপোজড এশিয়াটিক অর্ডিন্যান্স ডাইরেক্টেড এগেইনস্ট ইন্ডিয়ান ইমিগ্রেন্টস ইন ট্রান্সভাল। ক্লিয়ার? ইন্ডিয়ান ইমিগ্রেন্টসের জন্য সেই ট্রান্সভালের ব্যবস্থা করলেন। 6 অক্টোবর sailed for England to present Indian case to colonial secretary and started back to South Africa in December. 7 June organized Satyagraha against compulsory registration of Asia, the Black Act. পাস হলো। 1908 January stood trial for instigating Satyagraha and was sentenced to 2 months imprisonment in Johannesburg jail. His first imprisonment হলো জোহান্সবার্গে 1908 সালে তার প্রথম জেল হলো। এটাই গান্ধীর ফার্স্ট হলো জেল টার্ম, এটা মনে রাখতে হবে। ফার্স্ট জেল টার্মটা গান্ধীর এখানেই হলো। 1908 January was summoned to consult with the General Smuts and Pretoria. জেনারেল স্মুটের সঙ্গে তার একটা কথোপকথন হলো। কম্প্রোমাইজ ক্রিয়েট বলো রিচড ওয়াজ রিলিজ ফ্রম জেল। তারপরে 8 February attacked and wounded by Indian extremist Mr. Alam to reaching settlements with Smuts. Settlement করলেন, attacked and returned Indian extremist Alam reaching settlements with Smuts. 1908 আগস্ট after Smuts broke agreement second সত্যাগ্রহ। 8 সালে after Smuts broke agreement second সত্যাগ্রহ হলো। Clear? Campaigning began with bonfire of registration of certificates. Registration certificate করা হলো। 8 October arrested for not having certificate and sentenced to 2 months imprisonment in Hallcrest jail. Clear?
8 সালে যে জেল হলো, জেল থেকে উনি মুক্তি পেলেন অক্টোবরে। 9 ফেব্রুয়ারি বলছে সেন্টেন্স টু 3 months imprisonment in গোল্ডস্টার পেট্রিয়টিক জেলস। গোল্ডস্টার পেট্রিয়টিক জেলে ওনার আবার 3 months এর জন্য জেল হলো। 9 sail for England again to present Indian case। 9 নভেম্বর return from South Africa with হিন্দ স্বরাজ route হলো, রাইটিং হিন্দ স্বরাজ, হিন্দ স্বরাজই না হিন্দ স্বরাজ হবে, হিন্দ স্বরাজ হবে না, হিন্দ স্বরাজ হবে। 1910 established টলস্টয় ফার্ম নিয়ার জোহান্সবার্গ। আমি বলছিলাম জোহান্সবার্গে টলস্টয় ফার্ম হলো। 4 হয়েছিল তোমার কি ফিনিক্স ফার্ম, 10 হলো জোহান্সবার্গে তোমার টলস্টয় ফার্ম। 1913 begin বলছে penitential fast। উনি ফাস্ট করলেন 1 meal day for month for the 4 months because of moral lapse of 2 members of Phoenix settlement। উনি প্রথম কি করলেন, অনশন করলেন। 13 সেপ্টেম্বর helped campaign against nullification of marriage not celebrated according to Christian rites, with Kasturba and other women being sentenced for crossing the Transvaal border without permits। Here, Transvaal border without permits। Help campaign against বলছে nullification of marriage, ওই যে বললাম যেটা, যেখানে বিবাহগুলোকে স্বীকৃতি দেওয়া হলো না এবং বলা হলো যেগুলো অবৈধ বিবাহ এবং এগুলোকে ক্যান্সেল করার কথা বলা হলো এবং ওদেরকে কি বলবো, ওরা যে মানে ওদের কি বলবো নাগরিক সিটিজেনশিপ সেটাকে ক্যান্সেল করার কথা বলা হলো। ক্রিশ্চিয়ান রাইট celebration according to Christian right এটা বলা আছে, with Kasturba and other women being sentenced for crossing the Transvaal border without permits। 13 third সত্যাগ্রহ campaign began leading great march 2000 Indian ministries from Newcastle's across Transvaal border in Nadal। 13 সালে কি হলো, ট্রান্সভাল বর্ডারে ওরা কি করলো বা যাত্রা শুরু করলো 13 নভেম্বর। 1913 November arrested 3 times in 4 days in Planford, Stanstone and Tickworth and sentenced as বলছে কি Dundee to 9 months imprisonment, tried a Volsters in the second trial and sentenced to 3 months। 3 months এর জন্য করা হলো। imprisonment with his European হলো কনকোয়েস্ট অফ সেলফ। গান্ধীর লেখা আরেকটা বই না আমি মনে করতে পারছিলাম না, কনকোয়েস্ট অফ সেলফ। imprisonment with his European two workers, Polak and Kellenbach। Polak and Kellenbach গান্ধীর সঙ্গে ছিলেন। imprisoned to Hallstatt for a few days and they taken to আমাদের কি বলছে Loving Plantation in Orang Free State। 1913 December released unconditionally in expedition of a compromise settlement, C.F. Andrews and W.W. Pearson having been sent by Indians to India to negotiate। 14 January underwent 14 days fast to moral lapse of members of Phoenix settlement। Clear? 14 সালে 14th January underwent 14 days fast of moral lapse of members of Phoenix settlement। হলো 14 জানুয়ারি। পর বলছে সত্যাগ্রহ ক্যাম্পেইন suspended with pending agreement between Smuts, C.F. Andrews and Gandhi and with ultimate passage of Indian Relief Act। Clear? সত্যাগ্রহ ক্যাম্পেইন হলো suspended with pending agreement between Smuts, C.F. Andrews and Gandhi and with ultimate passage to Indian Relief Act। 1914 July left South Africa forever, sailing from Cape Town for London with Kasturba and Kallenbach, arriving just as beginning of World War One। ক্লিয়ার? প্রথম বিশ্বযুদ্ধ শেষে শুরু হলো যখন, তখন গান্ধীজি ব্যাক করার চেষ্টা করলেন ও 9 জানুয়ারি 1915 তিনি ফিরে এলেন। ক্লিয়ার? আমি ফিরে যাচ্ছি আবার গান্ধীর দিকে। তাহলে এতক্ষণ বলা হলো গান্ধীর সম্পর্কে আমরা যেগুলো বলছিলাম ব্যাখ্যা করলাম, তার কত স্লাইড শো করি আমি, তার ইয়ার ওয়াইজ কিছু ঘটনা বললাম। তাহলে এখানে মনে রাখতে হবে গান্ধীর লেখা বইগুলো আমি আবার রিমেম্বার করে দিচ্ছি। একটা সত্য নাম কাইয়ে যেটা আত্মজীবনীমূলক গ্রন্থ, ওনার অটোবায়োগ্রাফি, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। ক্লিয়ার? ফার্স্ট বই। তার আগের বইটা কি আছে? ফার্স্ট বই ছিল হিন্দ স্বরাজ,
ইন্ডিয়ান হোম রুল নামে পরিচিত। তারপরে একটা বই ছিল সেলফ কনকোয়েস্ট, কনকোয়েস্ট অফ সেলফ, সরি, বইটার নাম হচ্ছে কনকোয়েস্ট অফ সেলফ, যে বইটা পিএসসি মিসলেনিয়াসে 2018-তে দিয়েছিল, কনকোয়েস্ট অফ সেলফ। কনকোয়েস্ট অফ সেলফের পরে গান্ধীজির লেখা আরো একটা বিখ্যাত বই আছে, তার নাম কি, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, সত্যাগ্রহ ইন সাউথ আফ্রিকা, মনে থাকবে। এবার আছে গান্ধীজির কিছু ম্যাগাজিন। ম্যাগাজিনের মধ্যে ইম্পর্টেন্ট কি কি আছে, ইন্ডিয়ান ওপিনিয়ন, ইন্ডিয়ান ওপিনিয়নের পর আছে নবজীবন, নবজীবনের পরে আছে হরিজন, তারপর হরিজন বন্ধু, হরিজন সেবক, ঠিক আছে, হরিজন সেবধি, ক্লিয়ার, এগুলো হচ্ছে গান্ধীর বিখ্যাত। এবং সঙ্গে ছিল ইয়ং ইন্ডিয়া, 1916 থেকে 1919, 3 বছর ধরে চালিয়েছিলেন এই বিখ্যাত ম্যাগাজিনটা ইয়ং ইন্ডিয়া, ক্লিয়ার। তো গান্ধীর লেখা বই, গান্ধীর লেখা ম্যাগাজিন এবং গান্ধীর যে বইগুলো পড়ে উদ্বুদ্ধ হয়েছিল, থরোর হচ্ছে সিভিল ডিসোবিডিয়েন্স, তারপরে রাস্কিনের, জন রাস্কিনের হচ্ছে আনটু দ্য লাস্ট, লিও টলস্টয়ের কিংডম অফ গড, এবং একই সঙ্গে কিংডম অফ গড ছাড়া ছিল কি ওয়ার অ্যান্ড পিস, তারপরে এডুইন আর্নল্ডের সং অফ সিলেস্টিয়াল এবং লাইট অফ এশিয়া, ক্লিয়ার। এই বইগুলো পড়ে গান্ধীজি কিন্তু উদ্বুদ্ধ হয়েছিলেন, এবং উদ্বুদ্ধ হওয়ার পরে গান্ধীজি সত্যি করে সত্যাগ্রহ মুভমেন্ট উনি শুরু করেছিলেন, ক্লিয়ার। এখানে আমি আলোচনা করলাম পুঙ্খানুপুঙ্খভাবে গান্ধী, গান্ধীর ওপর কোশ্চেন গুলো একটু ভালো করে মনে রাখবে। তাহলে একটা কোশ্চেন আমি বলেছিলাম, 1903-তে গান্ধীজি প্লেটো রিপাবলিকটাকে কোন ভাষায় অনুবাদ করেছিল, প্লেটো রিপাবলিকটাকে কিন্তু গান্ধীজি অনুবাদ করেছিল ইংরেজি ভাষায়, ক্লিয়ার। এই সরি, গুজরাটি ল্যাঙ্গুয়েজ, পার্টলি ট্রান্সলেট করেছিল গুজরাটি ল্যাঙ্গুয়েজ, ভালো করে এটা মনে রাখবে, ঠিক আছে। এবার ইন্ডিয়ান ওপিনিয়ন দুটো ভাষায় বেরিয়েছিল, গুজরাটি এবং ইংরেজি, এটা মনে রাখবে। গান্ধীজির ম্যাগাজিন হিন্দিতেও ছিল, ঠিক আছে, মনে রাখবে। হরিজন সেবক বলে একটা ম্যাগাজিন ছিল, যেটা গান্ধীজি কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে পাবলিশ হয়েছিল। এগুলো নিয়ে আমি আবার পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো, ক্লিয়ার। ঠিক আছে, আমরা আসছি, আমাদের নেক্সট ক্লাস আবার কালকে আমরা সেকেন্ড পার্ট করবো গান্ধীজি, ঠিক আছে। ক্লাস শেষ করলাম, ওকে। আমি আবারও বলে দিচ্ছি আন একাডেমির পক্ষ থেকে, আমি আবার একবার দেখিয়ে দিই স্লাইডটা। আমি ডিএসএ স্যার, এই রেফারেল কোডটা ইউজ করে তোমরা ভর্তি হও, ঠিক আছে, 10% ছাড় পাবে। আর আগের পয়েন্ট দেখার জন্য, আগের কিছু প্লাস পয়েন্ট জমে যাওয়ার জন্য আরো কিছু ছাড় পাবে। পুজোর হাতে টাকা আসছে, তোমরা আর দেরি নয়, তোমরা এটাকে সদ্ব্যবহার করো। ওই জামা কাপড় না কিনে তোমরা আন একাডেমিতে ভর্তি হয়ে যাও, সেটা আমার মনে হয় অনেক ফিউচার করতে তোমাদের হেল্প করবে, ক্লিয়ার। তাহলে আমি আসছি, ওকে, ছাড়লাম। বুঝতেই তো, আপনাদের করে না, এটা টিপে দিয়েছিলাম, কাজটা হচ্ছে না, আমরা ফোন করবো।
মোবাইলটা হাতের কাছে নেই।